অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। $202 মিলিয়ন সহায়তা চুক্তি সই। ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। আর্থিক খাত সংস্কারে $2.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্ব ব্যাংক ও এডিবি। মানতে হবে 3 শর্ত। ডিসেম্বরে হাতে পাওয়ার আশা। গণঅভ্যুত্থানে 422 ও 2023 পর্যন্ত স্বৈরাচার পতন আন্দোলনে 1551 জন বিএনপি কর্মী নিহত, দাবি মির্জা ফখরুলের। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতায় লাখো মানুষের ভোগান্তি। লক্ষ্মীপুর নোয়াখালীতে ফের বন্যার শঙ্কা। এবং আইএফআইসি ও বেক্সিমকো বন্ডের নামে হাজার কোটি টাকা লোপাট। সালমানের সহযোগী শেখ আফতাবের দেশ ত্যাগের আশঙ্কা। সংবাদরাতে দেখছিলেন AKS-TMT বা সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দুপুরে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $202 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মাজহারুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠকে দেশের আর্থিক খাত সহ সরকারের নানামুখী সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি পালন সহ সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $202 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কৌর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সাথে সব ধরনের কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. পরে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শ্রম আইন সংশোধন, র্যাবের সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভারতের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত বাংলাদেশ আলোচনা করতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। প্রতিরক্ষা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশ পুনর্গঠনে পরামর্শও চান তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এদিকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় মার্কিন সরকারের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও খোলামেলা আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এইসব তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তার সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা জানান তিনি। এ সময় 6টি সংস্কার কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবের একটি রূপরেখার বর্ণনা করেন। ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা করেছে তারা। তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী সচিব ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ এশিয়া মহাপরিচালক তাওকো কনিশির নেতৃত্বে একটি সিনিয়র প্রতিনিধি দল। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎকালে বাংলাদেশের কাঠামো সংস্কারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন মহাপরিচালক। বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে বাংলাদেশকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। আর প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লব দেশের ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের নতুন সুযোগ দিয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারের গতিশীলতা, রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহে উন্নতির লক্ষণ দেখাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। 3 শর্তে বাংলাদেশকে $2.5 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি। রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে আলাদা আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বিশ্বব্যাংক $1 বিলিয়ন ও এডিবি $1.5 বিলিয়ন দেবে। তবে ঋণ পেতে বেসরকারিভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ ও নবগঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বাস্তবায়নের 3টি শর্ত পূরণ করতে হবে। ডিসেম্বর থেকে ধাপে ধাপে এ অর্থ ছাড় পাওয়ার আশা করছে বাংলাদেশ। এদিকে বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরানো সহ নানা বিষয়ে কথা বলেন তারা। 2024 সালে গণঅভ্যুত্থানে 422 এবং 2023 সাল পর্যন্ত স্বৈরাচার পতন আন্দোলনে 1554 জন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে এগুতে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করছে বলেও জানান তিনি। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে পরিকল্পিত ফায়দা হাসিলের ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতার অংশগ্রহণে গণঅভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ সময় দীর্ঘ আন্দোলন সংগ্রামে পতিত সরকারের গুম, খুন, নির্বিচার গুলিতে প্রাণ হারানো নেতাকর্মীদের পরিসংখ্যান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। বস্তুত 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের পথে এগুতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয়, তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো
এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে ফায়দা লুটার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ফায়দা লুটতে চায় তারা ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধারের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা ইতিহাসের সাথে অবিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ঝরছে বৃষ্টি। উপকূলীয় জেলাগুলোতে টানা 2 দিনের ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপন অপুর ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গেল 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ফের দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম বিপাকে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে প্রভাবশালীরা যে পরিমাণ সরকারি জমি দখল করে স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেখানে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ। এখানে ড্রেনেজ ব্যবস্থাটা মানে একে নাই তো একে পরিকল্পিতভাবে যা আছে তাও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এগুলা কোনো রকমের তদারকি নাই, কোনো সংস্কার নাই, রিপেয়ারিং নাই। জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে রয়েছে অন্তত 50,000 বানভাসী। টানা বৃষ্টিতে অবনতির সংখ্যা দেখা দিয়েছে জেলার বন্যা পরিস্থিতির। টানা বর্ষণে তলিয়ে গেছে বরিশালের নিম্নাঞ্চল। 2 দিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জমেছে হাঁটু পানি। এমন পরিস্থিতি বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ ও রাজাবাহাদুর সড়ক এলাকার। এতে দুর্ভোগ পোয়াচ্ছেন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। চৌমাথা সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে রাঙ্গামাটি জেলার লংগদু, ননিয়ারচর, বাঘাইছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 9,000 মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে থাকি সারাদিন, রাস্তাঘাট সব ডুবা, কোনো দিকে যাইতে পারতেছি না, আইতে পারতেছি না। আমাদের বেড়াইতে কাম নাই, কাজ নেই, তা কষ্টের মধ্যে চলাফেরা। টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল তলিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগেরবাজার, আলিয়া মাদ্রাসা সড়ক ও মিঠাপুকুর পাড় এলাকায়। চরম দুর্ভোগ পোয়াচ্ছে শহরবাসী। সারা আগামাথা বাগেরহাট পুরো ডুবে যায়। আসলে এটা কঠিন ভোগান্তির ভিতরে আমরা যে পড়া লাগে। মানুষ প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বেরোয় না। বাসাবাটি হতে আসলাম, মোটরসাইকেলের মানে ভরে গেছে, চাকার উপরে পানি উঠে গেছে, ইঞ্জিন ডুবে গেছে, পৌরসভার সামনে পানি, রেল রোডে পানি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দখল হওয়া খাল স্থায়ীভাবে পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, সেতু ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে জোর দেওয়া হচ্ছে। পরে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। গ্রামীণ পর্যায় থেকে একেবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামের উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা যেগুলি ছিল প্রত্যেকে তাদের এই কর্মকাণ্ডের মধ্যে এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। শেয়ারবাজার কেলেঙ্কারির ডন সালমান এফ রহমানের লুটপাটের তথ্য বেরিয়ে আসছে একের পর এক। আইএফআইসি ব্যাংক বন্ডের নামে তিনি মার্কেট থেকে আত্মসাৎ করেছেন হাজার কোটি টাকা। বেক্সিমকোর নামেও ছাড়েন 2625 কোটি টাকার বন্ড। অথচ যে প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সেই প্রকল্পেরই নেই কোনো অনুমোদন। বিপুলে অর্থ আত্মসাতের নেপথ্যের খলনায়ক বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব।
বিষয়টি জানাজানি হয় দেশ ছাড়ার পায়তারা করছেন তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শেয়ার বাজারের ডন বা দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান গেল বছরের অক্টোবরে পুরনো এ ভিলেন নতুনভাবে আসেন আইএফআইসি আমার বন্ড নিয়ে। গাজীপুরের শ্রীপুর টাউনশিপ নামে একটি প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সালমান। 150 একর জায়গায় প্রায় 18,000 অ্যাপার্টমেন্ট ও সুবিশাল শপিং মল নির্মাণের কথা বলে শুধু প্রথম পর্যায়ে বন্ড থেকে 1,000 কোটি টাকা তুলে নেন তিনি। এ বন্ডের মূল মাস্টারমাইন্ড বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব আহমেদ। শ্রীপুর টাউনশিপের মায়ানগর প্রজেক্টের বেশিরভাগ জমি কিনে দিয়েছিলেন এই আফতাব। কি আছে এই প্রকল্পে যার শেয়ার ছাড়ার কিছুদিনের মধ্যেই সব বিক্রি হয়ে যায়, সেই প্রকল্প দেখতে এবার গাজীপুরের দেশ টিভি। মায়ানগর মূল প্রকল্পে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 150 একর জায়গা নিয়ে প্রকল্পটির 72 একরই দখল করা। এর চেয়েও বড় অনিয়ম, প্রকল্পটিরই নেই কোনো অনুমোদন। অনুমোদনহীন এই প্রকল্পের কথা বলেই কয়েক কোটি টাকা নিজের পকেটে পুরেছিলেন এই আফতাব। মূলত সালমান এফ রহমানের অর্থ লোপাটে বন্ডের ধারণা দিয়েছিলেন তিনি। একই প্রকল্প দেখিয়ে চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বার বন্ড ছাড়েন সালমান আফতাব চক্র। এবার নাম দেয় বেক্সিমকো বন্ড। 2625 কোটি টাকার এই বন্ড থেকে পাওয়া অর্থ মায়ানগর প্রকল্পে ব্যয় হবে বলে প্রচারণা চালায় তারা। বন্ড প্রতারণায় সালমানের ছায়াতলে থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আফতাব। আইপিএসএসএল নামের একটি গাড়ি ভাড়া প্রতিষ্ঠানের কর্মচারী থেকে এখন কয়েক কোটি টাকার মালিক। গুলশান ও উত্তরাতে দুটি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি শহর, দুবাইতে সম্পদ গড়ার অভিযোগও আফতাবের বিরুদ্ধে। বর্তমানে সালমান এফ রহমানের অবৈধ সম্পত্তি তার নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন এই আফতাব। এ নিয়ে তার সাথে কথা বলতে গুলশান অফিসে গেলে সেখানকার কর্মকর্তারা জানান তাকে চেনেনি না তারা। মূলত গা ঢাকা দিতেই কর্মচারীদের এই নির্দেশনা দিয়েছেন শেখ আফতাব। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এদিকে সালমান এফ রহমানের সম্পত্তি ভোগ দখল করতে বেক্সিমকো হোল্ডিংসের বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার অভিযোগও আছে সিইও আফতাবের বিরুদ্ধে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ইসলামিক ফাউন্ডেশন নিয়ে দাবি দেওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, সংঘাত নয়, যে কোনো সমস্যার সমাধানে প্রয়োজন আলাপ আলোচনা। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারপ্রাপ্ত হাফিজদের সম্মাননা প্রদান করা হয়। ধর্ম উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব নয়। ধর্মের অপব্যবহার করে কেউ যাতে সংঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। সংঘাত, মারামারি, হানাহানি কোনো সমাধান দেয় না। হাতে হাত মিলাতে পারলে সমাধান আসে। আসুন ভেদাভেদ বলে গিয়ে নেগোসিয়েশন ইজ বেস্ট পলিসি, একটা আলাপচারিতা, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পলিসি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হলো।